প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বাংলা ব্যাকরণ অংশে ভালো করতে চান? চলুন তাহলে এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আমরা দেখব কিভাবে কঠিন বিষয়গুলো খুব সহজে আয়ত্তে আনা যায়। শুরুতেই একেবারে পরীক্ষার হলের মতো একটা প্রশ্ন, তাই না? এই ধরনের প্রশ্ন দেখলে কিন্তু অনেকের মাথাটা একটু ঘুরে যায়, কিন্তু একদম চিন্তা করবেন না। এই আলোচনাটা শেষ হতে হতে এই ধরনের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সহজ মনে হবে। ওই যে কঠিন প্রশ্নটা দেখলেন, ওটার উত্তর দেওয়ার জন্য আমাদের আগে ভাষার একদম গোড়ার কিছু জিনিস বুঝতে হবে। মানে ভাষার মূল ভিত্তি বা বিল্ডিং ব্লকগুলো কি, সেটা জানাটা কিন্তু খুবই জরুরি। এখানে একটা খুব মৌলিক প্রশ্ন আছে, আর এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে শব্দ গঠন আর তার বিশ্লেষণ বোঝার আসল সূত্রটা। এই একটা ধারণা পরিষ্কার থাকলেই ব্যাকরণের অনেক প্রশ্নের সমাধান করা যায়। তো সঠিক উত্তরটা হচ্ছে রূপমূল বা মরফেম। এটা হলো ভাষার সেই সবচেয়ে ছোট অংশ যার একটা নিজস্ব অর্থ আছে। ধরুন, একটা শব্দকে ভাঙার পর যে সবচেয়ে ছোট অর্থপূর্ণ টুকরোগুলো পাওয়া যায়, সেগুলোই হলো রূপমূল। এখন এই স্লাইডটা দেখুন। এখানে হাতে কলমে দেখানো হচ্ছে যে ব্যাপারটা আসলে কি। যেমন ধরুন, উপহার শব্দটা, এটাকে ভাঙলে আমরা কি পাই? উপ আর হার। দেখুন, দুটো অংশেরই কিন্তু আলাদা অর্থ আছে। একইভাবে দৈনিক শব্দটার মধ্যে আছে দিন আর ইক। এই বিভাজনটা একবার বুঝতে পারলেই শব্দ গঠন নিয়ে অনেক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যায়। চলুন এবার পরের অংশে যাওয়া যাক। ব্যাকরণের আরেকটা খুব জরুরি বিষয় হল বিরাম চিহ্ন। এই জায়গাটায় কিন্তু প্রায় অনেকের নম্বর কাটা যায়। এই স্লাইডে যে অংশটা দেখানো হচ্ছে, সেটা হয়তো আপনাদের পাঠ্য বইয়েরই একটা পরিচিত পাতা। আমরা এর ওপর ভিত্তি করেই কথা বলবো, যাতে এটা বোঝা যায় যে পরীক্ষার জন্য ঠিক কোন নিয়মগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোলন আর ড্যাশ, এই দুটো চিহ্ন নিয়ে কিন্তু প্রায় গণ্ডগোল লেগে যায়। স্লাইডে খেয়াল করুন, নিয়মটা কিন্তু খুবই পরিষ্কার। কোনো তালিকা, উদাহরণ বা উক্তি দেখানোর জন্য আমরা কোলন ব্যবহার করি, আর ড্যাশ ব্যবহার হয় যখন চিন্তার গতি হঠাৎ বদলে যায় বা কোনো কিছুতে একটু বেশি জোর দিতে হয়। এই ছোট পার্থক্যটা মনে রাখলেই পরীক্ষার হলে অনেক সুবিধা হবে। আচ্ছা, বাংলা ভাষায় প্রধান বিরামচিহ্ন আছে মোট 12টা। কমা, সেমিকোলন থেকে শুরু করে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত। পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটার সঠিক ব্যবহার আমাদের জানতেই হবে। এবার আমরা আলোচনা করব শব্দের প্রকারভেদ নিয়ে। একটা শব্দ কোন উৎস থেকে এসেছে বা এটা কোন ধরনের, সেটা চিনে ফেলার ক্ষমতাটাও কিন্তু ব্যাকরণের একটা মৌলিক দক্ষতা। আর এই চার্টটা কি দারুণভাবে দেখাচ্ছে দেখুন, যে বাংলা ভাষার শব্দভাণ্ডার কতটা সমৃদ্ধ। এই ডোনার চার্টে শব্দের উৎস অনুযায়ী ভাগগুলো তুলে ধরা হয়েছে। আমরা মূলত 4 ধরনের শব্দ নিয়ে কাজ করি: তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এখানে কয়েকটা উদাহরণ দেয়া হয়েছে যা বিষয়টাকে আরও পরিষ্কার করে দেবে। যেমন চন্দ্র বা সূর্য, এগুলো হলো তৎসম শব্দ, মানে সংস্কৃত থেকে সরাসরি চলে এসেছে। আবার হাত আর কান হলো তদ্ভব, যা সংস্কৃত থেকে একটু বদলে বাংলায় ঢুকেছে। আর কুলা বা ডিঙির মতো শব্দগুলো হলো আমাদের একেবারে খাঁটি দেশি শব্দ। বেশ, এতক্ষণ আমরা যেই বিষয়গুলো শিখলাম, সেগুলোকে এবার একটা কার্যকর কৌশলে বেঁধে ফেলার পালা। এমন একটা কৌশল যা পরীক্ষার হলে দারুণভাবে কাজে লাগবে। যে কোনো ব্যাকরণের প্রশ্ন সামনে এলে এই 3টে ধাপ মেনে চলুন। প্রথমত, মূল ধারণাটা ধরুন। প্রশ্নটা কি যুতিচিহ্ন, শব্দের উৎস নাকি বাক্য গঠন নিয়ে? দ্বিতীয়ত, নিয়মটা মনে করার চেষ্টা করুন। আর সবশেষে ভুল উত্তরগুলো একটা একটা করে বাদ দিন, তাহলেই সঠিক উত্তরে পৌঁছে যাবেন। তাহলে আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমাদের মনে রাখতেই হবে, সেগুলো হলো ভাষার মূল ভিত্তি, মানে রূপমূলকে ভালোভাবে বুঝতে হবে। বিরাম চিহ্নের নিয়মে কোনো ছাড় দেওয়া চলবে না। শব্দের শ্রেণীবিভাগ ব্যবহার করে তার প্রেক্ষাপট বুঝতে হবে, আর প্রশ্নকে ভেঙে বিশ্লেষণ করার অভ্যাস করতে হবে। এখন আপনার পালা। এই আলোচনার পর ব্যাকরণের কোন বিষয়টাকে প্রথম ঝালিয়ে নিতে চান, সেটা রূপমূল হোক বা যতিচিহ্ন, একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোলেই দেখবেন সাফল্য আসবেই।